প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি জীবের শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের 31তম পর্ব শুরু করছি। আর এই পর্বে আমি অ্যাঞ্জিওস্পার্মস এই নিয়ে আমি আজকে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা অ্যাঞ্জিওস্পার্ম থেকে পড়বে সেটা একটু লিখে নাও। সেটা হলো যে অ্যাঞ্জিওস্পার্মের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী উদ্ভিদ। প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। সেই সঙ্গে জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, অ্যাঞ্জিওস্পার্মের শ্রেণীবিভাগ করো। অ্যাঞ্জিওস্পার্মের শ্রেণীবিভাগ করো এবং অ্যাঞ্জিওস্পার্মের শ্রেণীগুলির অর্থাৎ মনোকটিলিডন ও ডাইকটিলিডনের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। তাহলে এই অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে কিছু মুখ্য বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি, যেগুলো ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো আমি আগে মুখ্য বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। অ্যাঞ্জিওস্পার্ম মানে আমরা চতুর্দিকে যত উদ্ভিদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু সব অ্যাঞ্জিওস্পার্ম। কারণ জিমনোস্পার্ম পৃথিবী থেকে কমে যাওয়ার পর, বিপন্ন হওয়ার পর হয়েছে যখন অ্যাঞ্জিওস্পার্মরা আবির্ভূত হয়েছে, তখন কিন্তু জিমনোস্পার্মদের সংখ্যা বিলুপ্ত হতে শুরু করেছে। এখন জিমনোস্পার্মরা সংখ্যায় খুবই কম, পৃথিবীতে রাজত্ব করছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের তিন ধরনেরই দেখা যায়, হার্ব, শ্রাব, ট্রি, অর্থাৎ বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ, তিন প্রকারেরই উদ্ভিদ রয়েছে। মানে ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, হার্ব, শ্রাব, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ এবং ট্রি, বড় বৃক্ষ। এখানে গ্যামেটোফাইট অর্থাৎ লিঙ্গধর ডিপেন্ডস অন স্পোরোফাইট, রেণুধরের উপরে নির্ভরশীল। এখানে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি চতুর্দিকে, এরা সবই কিন্তু স্পোরোফাইট বা রেণুধর, এবং এদের মধ্যে যে পরাগরেণু ও ডিম্বাণু উৎপন্ন হয় কেবল ওইটুকুই লিঙ্গধর। এদের জাইলেমে ট্র্যাকিয়া আছে এবং ফ্লোয়েমে সিভটিউব মানে সিভনল এবং কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ উপস্থিত। এটা কিন্তু ব্রায়োফাইটাতে টেরিডোফাইটাও যেমন ছিল না, তেমনি জিমনোস্পার্মেও ছিল না। এন্ডোস্পার্ম অর্থাৎ শস্য, এটা 3N ট্রিপ্লয়েড। মনে করে দেখো, জিমনোস্পার্মে ছিল হ্যাপ্লয়েড, এটা 3N, এবং পোস্ট ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেকের পরে শস্য গঠিত হয়। জিমনোস্পার্মে কিন্তু নিষেকের আগে শস্য গঠিত হয়েছিল। সিড বা বীজ, 1 or 2 কটিলিডনস, একটা অথবা দুটো বীজপত্র আছে। একটা থাকলে একবীজপত্রী, দুটো থাকলে দ্বিবীজপত্রী। কিন্তু আমরা জিমনোস্পার্মে কি দেখেছিলাম? অনেকগুলো বীজপত্র, বহু বীজপত্রী। ওভিউল, ডিম্বক ইনসাইড ওভারি, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে। জিমনোস্পার্মে কি দেখেছিলাম? যে ওভিউল উন্মুক্ত, ডিম্বক উন্মুক্ত থাকে, কোনো ডিম্বাশয় গঠিত হয় না। এগুলো প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও আমি আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের বলে দিচ্ছি, যেটা টেক্সট বইয়ে তোমরা পাবে। যেমন এদের যে ফল হয়, সে ফলগুলো সবই হচ্ছে প্রকৃত ফল, এবং এদের যে ফুল হয় সে ফুলে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর এইসব স্তবকগুলো থাকে। এর একলিঙ্গ হতে পারে বা উভয় লিঙ্গও হতে পারে। আর ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক অবস্থান করে, সেটা তো আমি বলেই দিয়েছি। এদের যে পরাগ মিলন যখন হয়, তখন কিন্তু ডিম্বকের উপর সরাসরি পরাগরেণু এসে পড়ে না, এরা গর্ভমুণ্ডে এসে পরাগরেণু পড়ে। আর ডিম্বকের উপর সরাসরি এসে পড়ে জিমনোস্পার্মের ক্ষেত্রে, এটা ছিল। আর বাদবাকি যে সব বৈশিষ্ট্য সেগুলো আমি বলেছি। তাহলে অ্যাঞ্জিওস্পার্মের মেন বৈশিষ্ট্য, একই সঙ্গে আমরা যখন কম্প্যারিজন করে দিলাম যে জিমনোস্পার্মের সঙ্গে কি কি পার্থক্য রয়েছে, সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এগুলো পার্থক্যসূচক বৈশিষ্ট্য, মনে রাখারও সুবিধে রয়েছে জিমনোস্পার্মের সঙ্গে পার্থক্যসূচক বৈশিষ্ট্যগুলো। এরপরে অ্যাঞ্জিওস্পার্মকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো মনোকটিলিডন বা একবীজপত্রী। মনো মানে এক, কটিলিডন মানে বীজপত্র। ডাইকটিলিডন বা দ্বিবীজপত্রী, ডাই অর্থাৎ দুই এবং কটিলিডন বীজপত্র, দ্বিবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বেশিরভাগ যেগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আগে আমি একটু আলোচনা করে দিই। একটা বীজপত্র একবীজপত্রীতে, দ্বিবীজপত্রীতে দুটো বীজপত্র। রুট বা মূল,
সাধারণত একবীজপত্রী গুচ্ছমূল হয়, আমরা ধান গাছ, পেঁয়াজ ইত্যাদি দেখবে গুচ্ছ গুচ্ছ মূল, ফাইব্রাস রুট হয়। আর ট্যাপ রুট বা প্রধান মূল দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। ভেনেশন, পাতায় যে শিরাবিন্যাস থাকে, পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয় একবীজপত্রী উদ্ভিদে, যেমন কলা পাতা সমান্তরাল শিরাবিন্যাস, ধান, গম, ভুট্টা ইত্যাদি সব সমান্তরাল শিরাবিন্যাস। আর জালিকাকার রেটিকিউলেট ভেনেশন দেখা যায় দ্বিবীজপত্রীর পাতায়, আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ ইত্যাদি, যেমন পাতাগুলো জালিকের মতো শিরাগুলো বিন্যস্ত। ফ্লোরাল হোলস বা যে স্তবক, ফুলের যে স্তবকগুলো থাকে, সেই প্রত্যেকটা স্তবকের অংশ ট্রাইমেরাস, মনোকটিলিডন, ডাইকটিলিডনের ক্ষেত্রে হয় টেট্রামেরাস বা পেন্টামেরাস। ট্রাইমেরাস বাংলায় বলে ত্রংশ, আর ডাইকটিলিডনের ক্ষেত্রে টেট্রামেরাস মানে চতুরাংশ, পেন্টামেরাস মানে হলো পঞ্চাংশ। তার মানে ব্যাপারটা বলি, যে 3 বা 3-এর গুণিতকের স্তবক থাকে। ধরা যাক বৃত্তংশ, বৃত্তিতে এক একটা অংশকে বলে বৃত্তাংশ, বৃত্তাংশ আছে 3টে, তাহলে দলাংশ হয় 3 অথবা 6, এইরকম। হয়তো পুংকেশর যদি থাকে, তাহলে পুংকেশরের সংখ্যা 3 বা 6 বা 9, এই 3-এর গুণিতকে সব থাকে। টেট্রামেরাস মানে 4 বা 4-এর গুণিতক, বা পেন্টামেরাস মানে 5 বা 5-এর গুণিতক। এটা হলো, তাই সাধারণত এটাই হয়। সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি, গৌণ বৃদ্ধি হয় না। গৌণ বৃদ্ধি হওয়ার ফলে কাষ্ঠল অংশ তৈরি হয়। দেখবে বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদ, ধান, গম, ভুট্টা ইত্যাদি, এগুলো এতে গৌণ বৃদ্ধি হয় না, এবং যে কারণে দুর্বল কাণ্ডযুক্ত। আর ডাইকটিলিডন বা দ্বিবীজপত্রী উদ্ভিদে গৌণ বৃদ্ধি হয়, তার ফলে কাষ্ঠল অংশ আমরা পাই। এগুলো প্রধান বৈশিষ্ট্য এবং পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলো বললাম। এছাড়াও একবীজপত্রীর কয়েকটা বৈশিষ্ট্য বলছি, যেমন একবীজপত্রী সাধারণভাবে একবর্ষজীবী হয়, অর্থাৎ একবার অ্যানুয়াল, একবর্ষজীবী মানে একবার ফল দিয়ে মারা যায়। তবে তাল, নারকেল এগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আর একবীজপত্রী বেশিরভাগই হয় কিন্তু শাখাবিহীন, অশাক, কিন্তু এবং এগুলো কাষ্ঠল অংশ সাধারণত থাকে না, বৃক্ষ জাতীয় হয় না। তবে ব্যতিক্রম হচ্ছে তাল, নারকেল, এগুলো খেজুর, এগুলো কাষ্ঠল হয় এবং এগুলো বৃক্ষ জাতীয় হয়। আর এছাড়াও আরো বৈশিষ্ট্য যেগুলো রয়েছে আমি বলছি, দু একটা গুরুত্বপূর্ণ, যেমন এদের একবীজপত্রীর ফুলে সাধারণত পুষ্পপুট থাকে, মানে বৃতি দলমণ্ডল আলাদা করা যায় না, একসঙ্গে পুষ্পপুট বা পেরিয়ান্থ থাকে মনোকটিলিডনের ক্ষেত্রে। আর বেশিরভাগ ডাইকটিলিডনের ক্ষেত্রে কিন্তু পুষ্পপুট থাকে না, বৃতি দলমণ্ডল পৃথক পৃথক ভাবে থাকে। মনোকটিলিডনের ক্ষেত্রে পাতায় কেবল স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায়, মেসোফিল কলায় স্পঞ্জি প্যারেনকাইমা। ডাইকটিলিডনস এর ক্ষেত্রে কিন্তু প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা দুটোই দেখা যায়। আর সমান পাতার আরেকটা বৈশিষ্ট্য, মনোকটিলিডনের পাতা হয় সমাঙ্ক পৃষ্ঠ পাতা বা আইসোবাইল্যাটেরাল। সমাঙ্ক পৃষ্ঠ কথার অর্থ হলো ঊর্ধ্বত্বক এবং পাতার যে ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক, দুই ত্বকের গঠন একই রকম, এটা হচ্ছে সমাঙ্ক পৃষ্ঠ। আর যদি দুই ত্বকের গঠন ভিন্ন হয়, উভয় মানে ঊর্ধ্বপৃষ্ঠ নিম্ন পৃষ্ঠের গঠন ভিন্ন হয়, তাকে বলে বিষম পৃষ্ঠ পাতা। ডাইকটিলিডনস হয় বিষম পৃষ্ঠ, মনোকটিলিডনস হয় সমাঙ্ক পৃষ্ঠ পাতা। অঙ্কুরোদ্গমের কথাটা বলি, মনোকটিলিডনসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম হয় হাইপোজিয়াল বা মৃদবর্তী, অর্থাৎ মাটির মধ্যে বীজ থাকে, ভ্রূণ মাটি ভেদ করে, মানে ভ্রূণ মুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে, বীজটা কিন্তু মাটির মধ্যে থেকে যায়। বেশিরভাগ ডাইকটিলিডনসের ক্ষেত্রে মৃদভেদী বা এপিজিয়াল, অর্থাৎ বীজটা মাটি ভেদ করে উপরে উঠে আসে। তোমরা কুমড়ো বা তেঁতুলের বীজ দানা দেখেছো, যখন উঠে আসে মাটি খুঁড়ে, ওপরে বীজপত্রটা মাটির উপরে উঠে আসে, অর্থাৎ গোটা বীজটাই ঠেলে মাটির উপরে উঠে আসে, এপিজিয়াল বা মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি যেগুলো আমি বললাম, এগুলোই হচ্ছে পার্থক্য সূচক বৈশিষ্ট্য। সব বৈশিষ্ট্যই বলেছি, যেগুলো বললাম তোমরা বই থেকে কিন্তু আমার বলা বৈশিষ্ট্যগুলোই পড়বে। আরো অনেক বৈশিষ্ট্য আছে, এত প্রয়োজন নেই, মেন বৈশিষ্ট্যগুলো বলেছি, এগুলোই তোমরা পড়বে। এর সঙ্গে এই আলোচনাটা শেষ হলো আমার, এর সঙ্গে সঙ্গে কিন্তু প্ল্যান্টি, মনে করে দেখো আমরা যে ক্লাসিফিকেশন শুরু করেছিলাম, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, প্ল্যান্টি শেষ হলো।
এরপরে আমরা পরের পর্ব থেকে আমরা অ্যানিম্যালিয়া এই কিংডম শুরু করব।